আজকে আমরা পড়ব দশম শ্রেণীর দ্বিতীয় একক অভিজ্ঞা বা সেকেন্ড ইউনিট টেস্টের অন্তর্গত একটি অধ্যায় তাপীয় প্রসারণ। চলো একদম প্রথমেই আমরা দেখে নিই তাপীয় প্রসারণ বলতে আমরা কি বুঝি। তাপীয় প্রসারণ বলতে তোমরা কি বোঝো বোঝানোর জন্যে আমি এখানে একটি উদাহরণ দেখিয়েছি। এখানে দেখো একটি গরুর গাড়ির কাঠের চাকা দেখানো রয়েছে। গরুর গাড়ি তোমরা সকলেই দেখেছো, যদিও এখন শহরাঞ্চলের দিকে এর প্রচলন খুবই কম। তো গরুর গাড়ির কাঠের চাকা রাস্তায় চলতে গিয়ে ক্ষয়ে যেত, সেজন্যে কাঠের চাকার উপরে এই যে কালো একটি লোহার বেড় দেখতে পাচ্ছ, এরকম একটি লোহার বেড় বা রিং পরানো হতো। এই রিং পরানোর প্রসেসটি এখানে দেখানো রয়েছে। দেখো এই যে কাঠের চাকাটি, তার থেকে কিন্তু লোহার যে বেড়টি কাঠের চাকার উপর পরানো হয় সেটি কিছুটা ছোট করে বানানো হয়, যেমন ছবিতে দেখানো রয়েছে। তো সাধারণ অবস্থাতে কিন্তু লোহার বেড়টি কাঠের চাকাতে পরানো যায় না। কাঠের চাকাতে লোহার বেড়টি পরানোর আগে লোহার বেড়টি লোহিত তপ্ত করা হয়, প্রচুর পরিমাণে উত্তপ্ত করা হয় কয়লার উপরে রেখে, জ্বলন্ত কয়লার উপর রেখে। তখন কি হয়, এই লোহার বেড়টি আকারে বড় হয়ে যায়, তখন সেটি কিন্তু চাকার উপরে পরিয়ে দেওয়া যায় গরম অবস্থাতে। যেমন দেখানো রয়েছে হাতে করে পরাচ্ছে, এরকম হাতে পরানো যাবে না, চিমটা দিয়ে পরাতে হবে। এরপর যদি আমরা ঠান্ডা করি তখন এই লোহার বেড়টি আবার আকারে ছোট হয়ে যায় এবং এই কাঠের চাকার উপরে শক্ত করে চেপে বসে। তাহলে এই উদাহরণের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষত যেমন ধাতব পদার্থের ক্ষেত্রে বেশি হয়, প্রতিটি পদার্থের ক্ষেত্রেই এটি ঘটে। কোনো পদার্থকে যদি আমরা উত্তপ্ত করি সেটি আকারে বৃদ্ধি পায়। এই ঘটনাকেই বলা হয় তাপীয় প্রসারণ। এটি কেন ঘটে এর আণবিক তত্ত্ব ক্লাস 10-এ ডিটেলসে নেই, তবু তোমাদেরকে আমি কিছুটা বলে রাখছি। আমরা জানি প্রতিটি পদার্থ অসংখ্য কোটি কোটি অণু দিয়ে গঠিত। কোনো পদার্থকে আমরা যখন উত্তপ্ত করি তখন সেই অণুগুলির মধ্যে যে গ্যাপ থাকে, আন্তরাণবিক যে ব্যবধানটা থাকে সেটি বৃদ্ধি পায়, সেই জন্য পদার্থ আকারে বৃদ্ধি পায়। এখন আমরা দেখে নিই এরকম তাপীয় প্রসারণ কয় প্রকার হতে পারে ও কি কি। যে উদাহরণটি এইমাত্র আমরা দেখলাম তাতে একটি কঠিন পদার্থের তাপীয় প্রসারণ দেখানো রয়েছে, অর্থাৎ কঠিন পদার্থকে আমরা যখন উষ্ণতা বৃদ্ধি করি তাপ প্রয়োগ করে তখন তার আকার বৃদ্ধি পায়, এটি হলো কঠিনের প্রসারণ। একই রকমভাবে তরল পদার্থের উপরেও যদি আমরা তাপ প্রয়োগ করি এবং তার উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তরলেরও আয়তন বৃদ্ধি পায়, এটাকে বলা হয় তরলের প্রসারণ। একই রকমভাবে গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আকার বৃদ্ধি পায়, তার আয়তন বৃদ্ধি পায়, এই ঘটনাকে বলা হয় গ্যাসের প্রসারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাপীয় প্রসারণ 3 প্রকার: কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ। আজকে আমরা মূলত আমাদের আলোচনা এই কঠিন পদার্থের প্রসারণ এই বিষয়টিতেই সীমাবদ্ধ রাখব। তরল এবং গ্যাসের প্রসারণ সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব। চলো এবার আমরা দেখে নিই কঠিন পদার্থের প্রসারণ কয় প্রকার হতে পারে এবং কীরূপ। তো এখানে 3টি ছবি দেখানো রয়েছে। দেখো এখানে একটি দণ্ড রয়েছে, তার উষ্ণতা বৃদ্ধি করলাম, ফলে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এই ধরনের প্রসারণকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। এখানে দেখো একটি পাত রয়েছে, একটি কঠিন পাত, তার উষ্ণতা আমরা বৃদ্ধি করলাম, অর্থাৎ তাকে গরম করলাম আমরা, তার দেখো পাতটি ক্ষেত্রফলে বড় হয়ে গেছে, অর্থাৎ এখানে প্রাথমিক যে ক্ষেত্রফল তার তুলনায় অন্তিম ক্ষেত্রফল বেশি, এটিকে আমরা বলবো কঠিনের ক্ষেত্র প্রসারণ। আবার এইখানে দেখো একটি বক্স রয়েছে, সলিড একটি বক্স, কঠিন পদার্থ এটি একটি, এর উষ্ণতা বৃদ্ধি করছি, দেখো এটি আয়তনে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটি হলো কঠিনের আয়তন প্রসারণ। তাহলে কঠিনের প্রসারণকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তাহলে যদি তোমাদের বলা হয় কঠিনের পদার্থের প্রসারণ কয় প্রকার ও কী কী, উত্তর হবে কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকার: দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। চলো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কিভাবে হয় সে সম্পর্কে একটু গাণিতিক এক্সপ্রেশনটা আমরা দেখে নিই। ধরো একটি দণ্ড রয়েছে, এখানে একটি দণ্ডের ছবি দেখানো হয়েছে। T1 উষ্ণতায় দণ্ডটির দৈর্ঘ্য হলো L1। এরপর এই দণ্ডটিকে আমরা উত্তপ্ত করলাম, অর্থাৎ উষ্ণতা তার বৃদ্ধি পেল। উষ্ণতা বৃদ্ধি পাবার ফলে তোমরা দেখলে যে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ ঘটলো, দণ্ডটি দেখো দৈর্ঘ্য এখন বেড়ে গেছে।
এখন উষ্ণতা ধরি বৃদ্ধি পেয়ে হলো T2, দেখো দেখানো রয়েছে T2 গ্রেটার দ্যান T1, অর্থাৎ প্রাথমিক উষ্ণতা T1, সেখান থেকে উষ্ণতা বৃদ্ধি পেয়ে হলো T2 এবং দৈর্ঘ্য L1 থেকে বৃদ্ধি পেয়ে হলো L2। তাহলে টার্মগুলো তোমরা এখানে খেয়াল রাখবে, T1 প্রাথমিক উষ্ণতা, L1 প্রাথমিক দৈর্ঘ্য, T2 অন্তিম উষ্ণতা, L2 অন্তিম দৈর্ঘ্য। এখন এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানীরা দেখলেন যে দৈর্ঘ্যের প্রসারণ, কতটা দৈর্ঘ্য প্রসারিত হয়েছে বা কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে L2 মাইনাস L1। প্রথমে দৈর্ঘ্য ছিল L1, শেষে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে L2, তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের প্রসারণ হলো L2 মাইনাস L1। এই দৈর্ঘ্যের বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ L1 এর সঙ্গে সমানুপাতিক। এটা এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানীরা দেখলেন এক্সপেরিমেন্টাল ডেটা থেকে। আবার এর দৈর্ঘ্যের প্রসারণটাই উষ্ণতা বৃদ্ধির সঙ্গেও সমানুপাতিক। তোমরা জানো যত উষ্ণতা বৃদ্ধি পাবে, সাধারণত তোমরা অভিজ্ঞতা থেকেই জানো দৈর্ঘ্যও তত বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি এবং দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পর সমানুপাতিক। এখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি এখানে প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য বৃদ্ধি এখানে উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। সুতরাং যৌগিক ভেদের সূত্রানুসারে, ম্যাথে তোমরা পড়েছো যৌগিক ভেদের সূত্র, বামপক্ষ দেখো উভয় ক্ষেত্রেই একই L2 মাইনাস L1, সুতরাং বামপক্ষ সমানুপাতিক এই দুটি ডানপক্ষের গুণফল হবে যৌগিক ভেদের সূত্রানুসারে। তাহলে আমরা লিখতে পারি L2 মাইনাস L1 সমানুপাতিক এই ডানপক্ষ দুটির গুণ, অর্থাৎ L1 ইন্টু T2 মাইনাস T1। এখন এই সমানুপাতিক থেকে যদি এটা আমরা সমীকরণে কনভার্ট করি, সমান চিহ্ন আমরা যদি লিখি, তোমরা ম্যাথের ক্লাসে শিখেছো যে একটি ভেদ ধ্রুবক যুক্ত হয়। এখানে দেখো একটি ভেদ ধ্রুবক চলে এলো, তাহলে আমরা লিখতে পারি L2 মাইনাস L1 সমান L1 ইন্টু আলফা ইন্টু T2 মাইনাস T1। এখানে আলফা হলো একটি ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক। এই চিহ্নটি হলো আলফা, একটি গ্রিক অ্যালফাবেট, তোমরা এটি লিখে রাখবে বইতে, যে চিহ্নটিকে আলফা নামে ডাকা হয়। তাহলে এখানে আমরা সমীকরণ পেলাম যে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 সমান L1 আলফা ইন্টু T2 মাইনাস T1। এখানে আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি পদার্থের এই আলফা হলো একটি ভৌত ধর্ম, প্রত্যেকটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান কিন্তু আলাদা হয়। আর এই সমীকরণটি আমাদের মুখস্থ করে রাখতে হবে। এখান থেকে ছোট ছোট অঙ্ক এলে এই সমীকরণের সাহায্যে সেগুলিকে আমাদের সলভ করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? এখানে একটা ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক পেলাম আলফা, যার নাম হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এবং প্রত্যেকটি পদার্থের ক্ষেত্রে এর মান আলাদা হয়। দেখো এখানে চার্টে বিভিন্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখানো হয়েছে। দেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যা, জার্মান সিলভারের দেখো আলাদা, তামার আলাদা, লোহার আলাদা, ইস্পাতের আলাদা, ইনভার অ্যালুমিনিয়াম আলাদা। তো এখানে এটা মুখস্থ করতে হবে না, এখান থেকে তোমাদের একটা ধারণা গড়ে উঠবে যে প্রত্যেকটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর মান পৃথক হয়। চলো এবার আমরা বুঝে নিই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কাকে বলবো বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা কীভাবে তৈরি করব। আমরা একটু আগে সূত্র থেকে দেখলাম যে সূত্রটি পেলাম, দেখো এখানে দেখানো রয়েছে এই যে L2 মাইনাস L1 সমান L1 আলফা ইন্টু T2 মাইনাস T1। এখান থেকে আলফা যদি নির্ণয় করি তাহলে L1 এদিকে নিচে চলে আসবে, T2 মাইনাস T1ও এদিকে নিচে চলে আসবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে আলফা সমান লিখতে পারি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে L1 প্রাথমিক দৈর্ঘ্য, L2 অন্তিম দৈর্ঘ্য, T1 প্রাথমিক উষ্ণতা, T2 অন্তিম উষ্ণতা। এখন যদি আমাদের বলা হয় আলফা কাকে বলে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যদি T2 মাইনাস T1 এর ভ্যালু 1 নেওয়া হয়, L1 এর ভ্যালু যদি 1 নেওয়া হয়, তাহলে সমীকরণ থেকে তোমরা দেখো আলফা সমান হবে L2 মাইনাস L1। আরেকবার আমি বুঝিয়ে বলি, আমরা এখানে এই নিচের দুটি হরের ভ্যালু আমরা চুজ করে নিলাম, যে T2 মাইনাস T1কে আমরা চুজ করলাম 1, L1কে আমরা চুজ করলাম 1, সেক্ষেত্রে আলফা সমান হয় L2 মাইনাস L1। অর্থাৎ যদি আমাদের প্রশ্ন করা হয় যে আলফা কাকে বলে বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আমরা বলতে পারি যে যখন T2 মাইনাস T1 1 এবং L1 1, তখন L2 মাইনাস L1 এর যেটা মান তাকেই বলে আলফা। তাহলে ভাষায় বললে আমরা কি বলবো, T2 মাইনাস T1 অর্থাৎ কি
উষ্ণতা বৃদ্ধি, তার ভ্যালু যখন 1 মানে একক, অর্থাৎ প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের L1 সমান 1, তার মানে কি প্রতি একক দৈর্ঘ্যে L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এইভাবে আমরা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা পাই। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটি এখানে দেখিয়েছি। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এইভাবে আমরা এর সংজ্ঞা লিখব। সংজ্ঞাটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এটি মুখস্থ করে নেবে। এরপর আমরা দেখে নিই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা এর একক হয় প্রতি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, অথবা এসআই পদ্ধতিতে প্রতি ডিগ্রি কেলভিন, অথবা এফপিএসে প্রতি ডিগ্রি ফারেনহাইট। তাহলে সিজিএসে প্রতি ডিগ্রি সেলসিয়াস, এসআইএ প্রতি ডিগ্রি কেলভিন এবং এফপিএসে প্রতি ডিগ্রি ফারেনহাইট। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে দেখাও রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, এটি দেখাতে বলা হয়। এখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে কিন্তু দৈর্ঘ্যের কোনো একক নেই, শুধু উষ্ণতার একক আছে। তাহলে চলো আমরা দেখে নিই আমরা কিভাবে দেখাবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। দেখো রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের ব্র্যাকেটে প্রত্যেকটা অক্ষরের অর্থ লিখে দিতে হবে। আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে বলা আছে, L1 প্রাথমিক দৈর্ঘ্য লিখে দিতে হবে পরীক্ষার খাতায় ব্র্যাকেটে, L2 অন্তিম দৈর্ঘ্য, T1 প্রাথমিক উষ্ণতা, T2 অন্তিম উষ্ণতা। তাহলে এই সংজ্ঞাটি থেকে আমরা যদি ভাষায় লিখি আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, অর্থাৎ আলফার জায়গায় লিখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান L2 মাইনাস L1 মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি দৈর্ঘ্যের একক। L1 কি প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এর জায়গাতেও আমরা লিখতে পারি দৈর্ঘ্যের একক। T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধি, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্যের একক বাই এখানে আবার দৈর্ঘ্যের একক ইন্টু এটা থেকে লিখতে পারি উষ্ণতার একক। দেখো দৈর্ঘ্যের একক কেটে গেল, সমান 1 বাই উষ্ণতার একক। তাহলে এইভাবে আমরা খাতায় লিখব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা এইভাবে লিখব। এখানে যেমনভাবে আমি দেখিয়েছি, শুধু বাড়তি একটু অ্যাড করতে হবে, সেটি হলো L1 L2 T1 T2 এর অর্থ কি এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে। দেখো এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়। এর উত্তর এইভাবে লিখতে হবে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় কোনো লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের 12 ইন্টু 10⁻⁶ অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটির অনুরূপে লিখতে হবে, এটি লোহার পরিবর্তে অন্য কোনো ধাতুও কিন্তু পরীক্ষায় পড়তে পারে। এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা রেডি করে রাখবে। চলো এরপর আমরা দেখে নিই দ্বিধাতব পাত কাকে বলে। একটু আগে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখন আমরা পড়লাম তোমরা দেখলে যে বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান আলাদা আলাদা হয়, অর্থাৎ একই উষ্ণতা একই দৈর্ঘ্যের বিভিন্ন ধাতুর যদি আমরা বৃদ্ধি করি তাদের দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা হয়। যেমন পিতল এবং লোহা, এই দুটি ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা তুলনা করে দেখি, একটু আগে যে চার্টটা দেখালাম সেখানে যদি তুলনা করো তোমরা দেখতে পাবে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান লোহা অপেক্ষা বেশি হয়। তাহলে একই দৈর্ঘ্যের যদি পিতল এবং লোহা আমরা নিই এবং উষ্ণতা বৃদ্ধি করি, দেখা যাবে পিতলের দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে লোহার তুলনায়। আবার বিপরীত ক্রমে যদি আমরা শীতল করি একই দৈর্ঘ্যের পিতল এবং লোহাকে, দেখা যাবে পিতলের দৈর্ঘ্য বেশি সংকুচিত হবে লোহার তুলনায়। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা দ্বিধাতব পাত বানাই। দ্বিধাতব পাতে দুটি ভিন্ন ভিন্ন ধাতুর পাত নেওয়া হয়, একই ধাতুর পাত নিলে কিন্তু দ্বিধাতব পাত তৈরি হবে না। এখানে দেখো একটি পিতল এবং একটি লোহার পাত নেওয়া রয়েছে, নিয়ে তাকে রিভেট করে জুড়ে দেওয়া হয়। সাধারণ উষ্ণতায় দণ্ডটি এরকম সোজা থাকে,
দণ্ডটিকে যদি আমরা উত্তপ্ত করি, যেহেতু পিতলের আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান লোহা অপেক্ষা বেশি, তাই একই উষ্ণতা বৃদ্ধিতে পিতলের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হয় লোহার তুলনায়। তাই দেখো এটি এইভাবে বেঁকে গেছে, পিতলটি দেখো দৈর্ঘ্যে বেশি, লোহাটি দেখো ভিতরের দিকে আছে বক্রতার, অর্থাৎ লোহাটির দৈর্ঘ্য কম। কেন এরকম বেঁকলো? তার কারণ পিতল দৈর্ঘ্যে বেশি বৃদ্ধি পেয়েছে লোহার তুলনায়, তাহলে উত্তপ্ত অবস্থায় এটি এইভাবে বেঁকে গেল। এখন এই সাধারণ উষ্ণতার দ্বিধাতব পাতটিকে যদি আমরা শীতল করতাম বা ঠান্ডা করতাম তাহলে কি ঘটতো? যদি একে আমরা শীতল করতাম, যেহেতু পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, সেই জন্য পিতল বেশি সংকুচিত হতো। দেখো শীতল অবস্থায় বিপরীত দিকে মেকে যেত পাতটি। দেখো শীতল অবস্থায় পিতলটি বেশি সংকুচিত হয়েছে লোহার তুলনায়, তাই উত্তপ্ত অবস্থায় যেদিকে দ্বিধাতব পাত বেঁকেছে, শীতল অবস্থায় তার বিপরীত দিকে বেঁকেছে। এইভাবে দ্বিধাতব পাত বানানো হয়, যেটি বিভিন্ন উষ্ণতায় বেঁকে যায়। সাধারণ উষ্ণতাতে সোজা থাকে, কিন্তু উত্তপ্ত বা শীতল করলে বেঁকে যায়। এটিকে কাজে লাগিয়ে আমরা কিছু স্বয়ংক্রিয় সুইচ আমরা তৈরি করি, সেগুলি ব্যবহার করা হয় অগ্নি সংকেত যন্ত্রে, মানে ফায়ার অ্যালার্ম। তোমরা জানো বহুতল বাড়িতে যদি আগুন লেগে যায় সেখানে স্বয়ংক্রিয় অ্যালার্ম বেজে ওঠে। সেখানে এই ধরনের পাতকে কাজে লাগিয়ে, উত্তপ্ত অবস্থায় যে পাতটি বেঁকে যাচ্ছে কাজে লাগিয়ে সুইচ তৈরি করা হয়, যার সাহায্যে সেই অগ্নিসংকেত যন্ত্র বা ফায়ার অ্যালার্ম কাজ করে। এছাড়া থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রেও এর ব্যবহার রয়েছে, যেমন ডিমে তা দেওয়ার যন্ত্র বা রেফ্রিজারেটর, ইলেকট্রিক ইস্ত্রি, সেখানেও কিন্তু স্বয়ংক্রিয় সুইচ হিসেবে বা থার্মোস্ট্যাট হিসেবে এরকম দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। চলো এরপর আজকের পড়ার আমরা প্রায় শেষ অংশে চলে এসেছি। এরপর আমরা দেখে নিই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, কোন অক্ষর দ্বারা সূচিত করা হয় এবং এদের একক কী। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন আমরা পড়ব, আমরা আগে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, তার সূত্র, একক, এগুলো আমরা ভালো করে বুঝে নেব এবং তার সঙ্গে তুলনা করে আমরা পড়ব। কঠিনের দৈর্ঘ্য যখন বৃদ্ধি হয় তখন যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা নির্ণয় করি, আমরা আজকের প্রথম অংশেই দেখেছি যখন ক্ষেত্রফল বৃদ্ধি পায় তখন আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করি, কঠিনের আয়তন বৃদ্ধির ক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে চিহ্নিত করা হয় বিটা অক্ষর দ্বারা। একটু আগে আমরা দেখেছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা চিহ্নিত করি আলফা অক্ষর দ্বারা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে চিহ্নিত করি বিটা অক্ষর দ্বারা, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা চিহ্নিত করি গামা অক্ষর দ্বারা। আমরা আলফার ফর্মুলাটা দেখেছিলাম, আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। দেখো এখানে এলগুলো ক্ষেত্রফল এস দিয়ে রিপ্লেস হয়েছে, আলফাটা হয়ে গেছে বিটা এবং এলগুলো হয়ে গেছে এস। তাহলে এখানে বিটা সমান S2 মাইনাস S1, এখানে S1 প্রাথমিক ক্ষেত্রফল, S2 অন্তিম ক্ষেত্রফল, T1 প্রাথমিক উষ্ণতা, T2 অন্তিম উষ্ণতা। তাহলে আগের ফর্মুলা থেকেই এই ফর্মুলাটি আমরা পেলাম। আলফার জায়গায় যেই আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা নিয়েছি, দৈর্ঘ্যগুলোর জায়গায় দেখো আমরা ক্ষেত্রফল এস নিয়েছি, উষ্ণতাটা যেমন ছিল তেমনই আছে। এবার আসি আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা চিহ্নিত করি গামা অক্ষর দ্বারা। এখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা থেকে এই ফর্মুলাটি আমরা পেলাম, আলফার জায়গায় লিখেছি গামা, L2 মাইনাস L1 জায়গায় আয়তন দিয়ে রিপ্লেস করলাম, আয়তনকে আমরা ভি দ্বারা লিখি, V2 অন্তিম আয়তন, V1 প্রাথমিক আয়তন, উষ্ণতার বৃদ্ধিটা একই রইল, নিচে ছিল প্রাথমিক দৈর্ঘ্য আগের সূত্রে, এখানে হয়ে গেল V1। তাহলে আলফা নির্ণয় করার যে সূত্রটি আমরা করলাম এতক্ষণ, সেখান থেকেই আমরা বিটার সূত্র পেয়ে যাব এবং গামার সূত্র পেয়ে যাব, এবং সংজ্ঞাগুলোও দেখো একই রকমের। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা করেছিলাম প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে করেছিলাম, দেখো ওটি ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় যে যে জায়গায় দৈর্ঘ্য আছে সেটিকে চেঞ্জ করে ক্ষেত্রফল লিখলেই সেটি কিন্তু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় পরিণত হবে। একইভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় যেখানে যেখানে দৈর্ঘ্য রয়েছে তার পরিবর্তে যদি আমরা আয়তন লিখি তাহলে সেটি কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় পরিণত হবে। তাহলে এইটা যদি তোমরা বুঝে নাও তাহলে তোমাদের কিন্তু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আলাদা করে মুখস্থ করতে হবে না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটি তোমরা মুখস্থ করবে, তাতে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলি করলেই তোমরা এই দুটি সংজ্ঞা পেয়ে যাবে। এবং এদের ইউনিট দেখো একই, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ইউনিট যা ছিল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ইউনিটও তাই, ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাও একই। এখানে আরেকটি
শেষ জিনিস রয়েছে সেটি হলো আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। দেখো এই সম্পর্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি তোমরা মুখস্থ করবে। আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক হলো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এটি দিয়ে কিন্তু এই ফর্মুলাটি দিয়ে টেস্ট পেপারে প্রচুর এমসিকিউ থাকে, সুতরাং এটিকে তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। এর প্রমাণ তোমাদের ক্লাস 10-এ নেই, এটি ক্লাস 11-এ ফিজিক্সে এটি প্রমাণ করা রয়েছে। এই ফর্মুলাটি তোমরা দাগ দিয়ে রাখবে, আলফা বিটা এবং গামার মধ্যে রিলেশন, এটি তোমাদের মনে রাখতে হবে। দেখো হোম টাস্ক হিসেবে আমি কিছু কাজ তোমাদের দিচ্ছি। তোমাদের কাছে যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তক দেখে তোমরা এগুলির উত্তর একটি খাতাতে প্রস্তুত করে নাও, তাহলে তোমাদের বিষয়বস্তুটি বুঝতে খুবই সুবিধা হবে। তোমরা ভিডিওটি পজ করে করে একটু কোশ্চেনগুলোকে লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, তাপীয় প্রসারণ কাকে বলে? ইহা কয় প্রকার ও কী কী? দ্বিতীয় প্রশ্ন, কঠিনের তাপীয় প্রসারণ কয় প্রকার ও কী কী? তৃতীয় প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? এর একক কী? চতুর্থ প্রশ্ন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এবং উপরের প্রশ্নের সঙ্গে বাকিটা একই। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? একে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কী কী? পঞ্চম প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্ক, বাকিটা কিন্তু এই প্রশ্নের সঙ্গে এক, কাকে বলে? একে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? এর একক কী? 6 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, এটি প্রমাণ করো বা এটি দেখাও। আরও 3টি প্রশ্ন রয়েছে, দেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায়? 8 নম্বর প্রশ্ন, দ্বিধাতপপাত কী, এর ব্যবহার লেখো। এবং 9 নম্বর শেষ প্রশ্ন আজকে, আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটি লেখো। এগুলিকে তোমরা প্রস্তুত করে নাও, তাহলে তোমরা এই পার্টটির জন্য মাধ্যমিকের জন্য আশা করি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আজকে এখানেই শেষ করি।